নমস্কার। গল্পের রাজপ্রাসাদে আবার আপনাদের স্বাগত জানাই। গত 3টে পর্ব ধরে সুকুমার রায়ের বিভিন্ন লেখা, যেমন পাগলা দাশু, আবোল তাবোল, হযবরল, এগুলো নিয়ে পৃথক পৃথকভাবে আপনাদের সঙ্গে আলোচনা করেছি। আজ এই চতুর্থ পর্বে সামগ্রিকভাবে তার ভাষা এবং সাহিত্যে অবদান নিয়ে কিছু বলার ইচ্ছে নিয়ে হাজির হলাম। আমি গত পর্বে প্রায় শেষ লগ্নে এসে শুনিয়েছিলাম সুকুমার রায়ের একটি কবিতা, ভালো রে ভালো, যেখানে দেখেছিলাম যে বস্তুকাঠিন্যের আড়াল থেকে বেরিয়ে এসে তিনি আমাদের জীবনের মৌলিক ভালোত্বের সন্ধান করেছেন, নির্ভেজাল রসের সন্ধান করেছেন। আর সেইখানেই তিনি সাহিত্যে রসের প্লাবনের লকগেটটি খুলে দিয়েছেন, এবং সে আমার মনে হয় এটা তার মতো প্রতিভাধর মানুষের পক্ষেই সম্ভব। যে রসের তিনি উপকরণ আমাদের সাহিত্যে দিয়ে গেছেন, তার আগে বা তার পরে তেমন একটা কাউকে দিতে দেখিনি। তাই তিনি একইভাবে একই লেখা বয়স্ক এবং অল্প বয়স্ক দুই ধরনের পাঠকের কাছেই সমানভাবে গ্রহণযোগ্য করে তুলেছেন, যে যার নিজের মতন করে অনুধাবন করতে পেরেছে। তার কলমে হাসির মর্যাদা গাম্ভীর্যের মর্যাদার সমান হয়ে উঠেছে। তিনি নিজেও জানতেন যে যে হাসির আস্বাদ তিনি দিতে চাইছেন সেটা সবার পক্ষে গ্রহণ করা সম্ভব নয়, কারণ তিনি তো কাতুকুতু দিয়ে হাসাতেন না। তার হাসির মধ্যে থাকতো সূক্ষ্ম রসবোধ, সেই বোধটা সবার মধ্যে থাকে না। এটা তিনি বিলক্ষণ জানতেন বলেই হযবরল আবোল তাবোলের একেবারে গোড়ায় বলে দিয়েছিলেন যে এই রস গ্রহণ যারা করিতে পারেন না, এই পুস্তক তাহাদের জন্য নয়। এই প্রসঙ্গে তার একটা প্রবন্ধের কথা মনে পড়ছে। তার প্রবন্ধ সংকলনের মধ্যে এই প্রবন্ধটি পাওয়া যায়। প্রবন্ধটির নাম হচ্ছে ক্যাবলের পত্র। একটা প্রবন্ধের আকারেই লেখা। সেটা ক্যাবল লিখছে তার বন্ধু শ্রীমান বাঞ্ছারাম উন্নতিশীল এসুকে। সেখানে তিনি তার সাহিত্যের ভাষার গ্রহণযোগ্যতা নিয়ে একটা চমৎকার ব্যাখ্যা দিয়েছেন, খুব লঘুভাবে, যেখানে তিনি বলছেন যে আমার কোনো কোনো সমালোচক বলেন যে আমার ভাষাটা খুব প্রাঞ্জল নয়। তার অর্থ বোধহয় এই যে আমার লেখা পড়লে তাদের প্রাণটা জ্বলে যায় কিন্তু গোলে জল হয় না। তাই শুনলুম সেদিন একজন আক্ষেপ করে বলেছেন যে আমার কথাগুলো নাকি সহজ বুদ্ধিতে বোঝা যায় না। বোঝা যে যায় না এই কথাটুকু একেবারে বৈজ্ঞানিক সত্য, কেননা সংসারের কোনো বোঝাই আপনা থেকে যায় না, তাকে কষ্ট করে বয়ে নিয়ে যেতে হয়। তবে সহজ বুদ্ধি বস্তুটা যে কি সেটা আমি আজ পর্যন্ত ভেবে উঠতে পারলুম না, কারণ আমার বরাবরের ধারণা এই যে বুদ্ধি জিনিসটাই সহজ, আর ভগবান সেটা জন্মের সাথে সাথেই দিয়ে দেন। তাই যাদের এ বিষয়ে কমতি আছে তারা এটা বোঝেন না যে ওই অভাব দোষটা আসলে তাদের স্বভাব দোষ। কবিতা, আখ্যান, অ্যাডভেঞ্চার, গল্প, নাটক, যখন যেটা লিখেছেন সব কিছুর মধ্যে তিনি একটা মৌলিকতার ছাপ রেখে গেছেন। তার লেখার মধ্যে অদ্ভুত দিকটা ছিল এই যে কখনো তিনি অত্যন্ত গুরুগম্ভীর বিষয় নিয়ে শুরু করছেন খুব সিরিয়াস ভঙ্গিতে, আবার সেখান থেকে চলে যাচ্ছেন লঘু ছন্দে, আবার বিপরীত পথেও তার যাতায়াত চলছে। কিন্তু এই দুইয়ের মধ্যে যখন তিনি ঘোরাফেরা করছেন তখন কিন্তু কোথাও এতটুকু ছন্দ পতন হচ্ছে না। এই দুই বিন্দুতে অনায়াস বিচরণকারী ছিলেন বলেই তিনি সরল মনা অল্প বয়সী পাঠক আর প্রাজ্ঞ মানুষ দুজনের কাছেই সমান গ্রহণযোগ্য হয়ে উঠেছিলেন। দুজনেই তার আনন্দযজ্ঞের সমান শরিক হতে পেরেছিলেন। একই শব্দের বহুবিধ ব্যবহার আমাদের বাংলা ভাষায় প্রচুর পরিমাণে দেখা যায়। এরা এই ভাষা, এই শব্দের এই খেলা নিয়ে সুকুমার রায় বেশ কিছু কবিতা লিখেছেন। তার মধ্যে একটা কবিতাকে আমি আজকে বেছে নিয়েছি। আপনারা জানেন, বাঙালি মাত্রেই জানেন যে খাওয়া এই শব্দটা বা এই ক্রিয়াপদটাকে আমরা বিচিত্রভাবে ব্যবহার করে থাকি। সুকুমাররা যে কবিতাটি লিখেছিলেন তার মধ্যে এই খাওয়া শব্দটিকে নিয়ে একেবারে যত রকমভাবে ব্যবহার করা যেতে পারে সব কিছুকে তার মধ্যে নিয়ে এসেছিলেন। এই জন্যেই এই কবিতাটা আমার মনে হয় যে এই ধরনের কবিতা বোধহয় একটাই লেখা যায়, দ্বিতীয় এই লেখা আর দ্বিতীয়টি হওয়া কখনোই সম্ভব নয়।
হয়তো আপনারা বুঝতে পারছেন কবিতাটার নাম খাই খাই। খাই খাই করো কেন, এসো বসো আহারে, খাওয়াবো আজব খাওয়া, ভোজ কয় যাহারে। যত কিছু খাওয়া আছে বাঙালির ভাষাতে, জড়ো করে আনি সব, থাকো সেই আশাতে। ডাল ভাত তরকারি ফলমূল শস্য, আমিষ ও নিরামিষ চব্য ও চস্য, রুটি লুচি ভাজাভুজি, টক ঝাল মিষ্টি, ময়রা ও পাচকের যত কিছু সৃষ্টি, আর যাহা খায় লোকে স্বদেশে ও বিদেশে, খুঁজে পেতে আনি খেতে নয় বড় সিধেছে। জল খায় দুধ খায় খায় যত পানীয়, জ্যাঠা ছেলে বিড়ি খায় কান ধরে টানিও। ফল বিনে চিঁড়ে দুই ফলাহার হয় তা, জলযোগে জল খায় শুধু জল নয় তা। ব্যাং খায় ফরাসিরা খেতে নয় মন্দ, বার্মার ইয়াপ্পিতে বাপরে কি গন্ধ। মাদ্রাজি ঝাল খেলে জ্বলে যায় কণ্ঠ, জাপানিরা খায় নাকি ফড়িংয়ের ঘণ্ট। আরশোলা মুখে দিয়ে সুখে খায় চীনারা, আরও কত খায় লোকে নাহি তার কিনারা। দেখে শুনে চেখে খাও যেটা চায় রসনা, তা না হলে কলা খাও, চটো কেন বসো না। সবে হলো খাওয়া শুরু, শোনো শোনো আরও খায়। সুদ খায় মহাজনে, ঘুষ খায় দারোগায়। বাবুজান হাওয়া খেতে চড়ে জুড়ি গাড়িতে, খাসা দেখো খাপ খায় চাপকান দাড়িতে। তেলে জলে মিশ খায় শুনেছ তা কেউ কি, যুদ্ধে যে গুলি খায় গুলিখোর সেও কি। ডিঙি চড়ে স্রোতে পড়ে পাক খায় জেলেরা, ভয় খেয়ে খাবি খায় পাঠশালে ছেলেরা। বেত খেয়ে কাঁদে কেউ, কেউ শুধু গালি খায়, কেউ খায় থতমত তাও লিখি তালিকায়। ভিকিরিটা তাড়া খায় ভিক নাহি পায় রে, দিন আনে দিন খায় কত লোক হায় রে। হোঁচটের চোট খেয়ে খোকা ধরে কান্না, মা বলেন চুমু খেয়ে সেরে গেছে আর না। ধমক বকুনি খেয়ে নয় যারা বাধ্য, কিল চড় লাথি ঘুষি হয় তার খাদ্য। জুতো খায় গুঁতো খায় চাবুক যে খায় রে, তবু যদি নুন খায় সেও গুণ গায় রে। গরমে বাতাস খায় শীতে খায় হিমশিম, পিছলে আছাড় খেয়ে মাথা করে ঝিমঝিম। কত যে মোচড় খায় বেহালার কানটা, কানমোলা খেয়ে তার তবে খোলে তার গানটা। টোল খায় ঘটিবাটি দোল খায় খোকারা, ঘাবড়িয়ে ঘোল খায় পদে পদে বোকারা। আকাশেতে কাত হয়ে গোঁত খায় ঘুড়িটা, পালোয়ান খায় দেখো ডিগবাজি কুড়িটা। ফুটবলে ঠেলা খায় ভিড়ে খাই ধাক্কা, কাশিতে প্রসাদ খেয়ে সাধু হই পাক্কা। ফেল করে মুখ খেয়ে কেঁদেছিলে সেবারে, আদা নুন খেয়ে লাগো পাশ করো এবারে। কথা শোনো মাথা খাও রোদ্দুরে যেও না, আর যাহা খাও বাপু বিষমটি খেও না। ভেবাচাকা খেও না কো যেও না কো ভোরকে, খাওয়া দাওয়া শেষ হলে বসে খাও খোড়কে। এত খেয়ে তবু যদি নাহি ওঠে মনটা, খাও তবে কচু পোড়া খাও তবে ঘন্টা। এবার বলি আরেকটা কবিতার কথা। সেখানে এই শব্দের খেলার পাশাপাশি তিনি দেখিয়েছেন অতি সাধারণ শব্দ ব্যবহার করে কিভাবে একটা গল্পকে কবিতার বড়কের মধ্যে নিয়ে আসা যায়। যেমন হারিয়ে পাওয়া কবিতাটা, সবটা বলছি না, শুধু একটুখানি শোনাচ্ছি শুধু ছন্দটার জন্যে। ঠাকুরদাদার চশমা কোথা ওরে গনসা ভাবুল হোতা, দেখ না হেতা দেখ না হোতা দেখ না নিচে গিয়ে, কই 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 কোথায় গেল টেবিল টানো ডেস্ক ওঠালো ঘরদোর সব উল্টে ফেলো খোসাও লাঠি দিয়ে। দেখো শব্দের পর শব্দ কেমন যেন আপনা আপনি চলে আসছে, একদম একটা ধারাবাহিকতা নিয়ে হুড়মুড় করে তারা আসছে। আর এর মধ্যে যদি কোথাও তাল কেটে যায় তাহলে মজাটাই পুরোপুরি চলে যায়। ভাষা নিয়ে তাঁর এই যে পরীক্ষা নিরীক্ষা, এর এক চূড়ান্ত নিদর্শন তিনি দিতে শুরু করেছিলেন তার একটা কবিতায়। কবিতার নাম হচ্ছে বর্ণমালা তত্ত্ব। এটা সুকুমার রায় শেষ করে যেতে পারেননি। আমাদের বাংলা বর্ণমালার যে মণিমুক্ত তার ঐশ্বর্য এবং শক্তি, সেটাকে সুকুমার রায় অত্যন্ত চমৎকারভাবে দেখিয়েছেন যে প্রত্যেক ধ্বনির ক্ষমতা আছে একাধিক শব্দ নির্মাণের। এই লেখা যদি সুকুমার রায় শেষ করে যেতে পারতেন, আমার মনে হয় এটা বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ লেখা হিসেবে বিবেচিত হতে পারত।
এখানে তিনি দেখিয়েছেন যে কিভাবে অনুপ্রাস অবলম্বন করে ধ্বনিসাম্য বজায় রেখে ছন্দময়তা বজায় রাখা যায়। কবিতা তিনি শুরু করছেন জড়জগৎ এবং জীবজগতের সম্পর্কের উদাহরণ টেনে। তিনি বলছেন যে জড়জগৎ এবং জীবজগৎ যেমন একে অন্যের থেকে আলাদা নয়, থাকতে পারে না। যেমন ধরুন পৃথিবীতে প্রাণী আছে, কিন্তু জড় বস্তুগুলো যেমন বাতাস, মাটি, জল, এগুলো কোনোটা নেই, তাহলে কিন্তু জীবজগতের অস্তিত্ব থাকে না। আবার ঠিক উল্টোটা, মাটি, বাতাস, জল সবই আছে, জীবজগৎ নেই, তাহলে সেগুলোও মূল্যহীন। ঠিক একই রকমভাবে আমাদের বাংলা ভাষায় স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণের মধ্যেও একটা আত্মীয়তার সম্পর্ক আছে। এইটা বোঝানোর জন্য তিনি শুরুতেই বলছেন, পরবিজ্ঞান হবে দিজ্ঞান, ঘুচিবে পথের ধাঁধা, দেখিবে গুনিয়া এদিন দুনিয়া, নিয়ম নিগড়ে বাঁধা। আর তারপর স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের সম্পর্ক টেনে এনে বলছেন, শুনো 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 তত্ত্ব নূতন, কে যেন স্বপন দিলা, ভাষা প্রাঙ্গণে স্বরব্যঞ্জনে ছন্দ করেন লীলা। স্বরব্যঞ্জন যেন দেহ মন, জড়েতে চেতন বাণী, এক বিনা আরে থাকিতে না পারে, প্রাণ হারা যেন প্রাণী। আর এরপর থেকেই তিনি শুরু করেছেন অ থেকে, অক্ষর দিয়ে তার অনুপ্রাসের খেলা। সেটা তিনি লিখে যেতে পেরেছিলেন চ অবধি, বাকিটার তার পক্ষে লেখা সম্ভব হয়নি, তিনি আর পৃথিবীতেই ছিলেন না। এর মধ্যে শুধু ক অক্ষর দিয়ে যে তিনি শব্দবন্ধ তৈরি করেছেন, তার খানিকটা আপনাদের শোনাই, বাকিটা জানতে গেলে কবিতাটা আপনাদের একবার পুরোটা পড়তে হবে। খুব লম্বা কবিতা, মানে বড় বইয়ের 6 পাতা অবধি তিনি লিখতে পেরেছিলেন। কবিকল্পনে কাব্যে কলায় কাহারে করিছ সেবা, কুবেরে কেতনে কুঞ্জ কাননে কাঙালে কুটিরে কেবা, কায়দা কানুনে কার্য কারণে কীর্তি কলাপ মূলে, কেতাবে কোরআনে কাগজে কলমে কাঁদায় কেরানি কুলে, কথা কাড়ি কাড়ি কত কানা করি কাজে কচু কাঁচ কলা, কবু কাঁচা কোচা কর্তা কলার কবু কৌপিন ঝোলা। আবার যখন ছোটদের জন্য লিখছেন, তখন সেখানে তিনি সহজ শব্দের ব্যবহার করছেন। সে যাই লিখুন, সে কবিতাও হতে পারে, নাটক হতে পারে, গল্প হতে পারে, এবং তার ফলেই তার মধ্যে একটা অবাধ অনায়াস গতির সঞ্চার হচ্ছে। ফলে একবার শুরু করলে শেষ না করে থামা যায় না। তারই মধ্যে তিনি স্থান বিশেষে যুক্তিবাদী, স্থান বিশেষে প্রবল শ্লেষাত্মক, স্থান বিশেষে তীব্র আক্রমণাত্মক, এবং রচনার অভ্যন্তরে ফল্গু ধারার মতো বয়ে চলা সেই ধারাটি পাঠক উপলব্ধি করে তার প্রাপ্ত বয়সে এসে। যেমন ধরুন এই ঝালাপালা নাটকটা, সেখানে তিনি একটা চরিত্র এনেছেন পণ্ডিত মশাই। তিনি জমিদার বাড়িতে টোল খুলবেন, তা তার পাণ্ডিত্যের প্রমাণ তো দিতে হবে। তিনি শাস্ত্রজ্ঞানী, কথায় কথায় শাস্ত্রের বিধান দেন, ইংরেজি এবং সংস্কৃতের তফাৎ বোঝেন না। তা তাকে কেষ্টা জিজ্ঞেস করছে যে, পণ্ডিত মশাই, আই গো আপ উই গো ডাউন মানে কি? তো পণ্ডিত মশাই শ্লোক কাওড়ে বললেন, আই অর্থাৎ চক্ষু, গো গয়কারে গো মানে গৌ গাবো গাব অর্থাৎ কিনা গরু, আর আপ আপ মানে আপহ মানে জল, সলিলং বাড়ি, অর্থাৎ আই গো আপ মানে গরুর চোখে জল। কেন গরুর চোখে জল? না, উই গো ডাউন, উই মানে ওই পোকা, আর গো ডাউন মানে হচ্ছে গুদম ঘর। গুদম ঘরে উই পোকা লেখে সর্বনাশ হয়েছে, তাই দেখে গরুর চোখে জল। আরেকটা নাটকের কথা বলি, লক্ষণের শক্তিশাল। সমস্ত চরিত্রই রামায়ণের চরিত্র, কিন্তু পুরাণের নির্ধারিত সাধু ভাষার বিন্দুমাত্র প্রয়োগ নেই সেখানে। সেখানে সব চরিত্রই একেবারে সহজ চলতি ভাষায় কথা বলে, আর তার ফলে সংলাপ আর চরিত্র দুটো মিলে একটা অদ্ভুত ব্যঞ্জনা তৈরি হয়েছে। সেখানে একটা জায়গায় যেমন রাম দূতকে বলছেন যে, আজ কি ঘটলো না ঘটলো সব বুঝিয়ে বল। দূত বলছে, আগে আমি স্নান টান করেই পুঁইশাক চচ্চড়ি আর কুমড়ো ছেঁচকি দিয়ে চারটি ভাত খেয়েই জলদি বেরিয়েছি। অবশ্যই আজকে পাঁজিতে কুষ্মাণ্ড ভক্ষণ নিষিদ্ধ লিখেছিল, কিন্তু কি হয়েছে জানেন, আমার কুমড়োটা পচে যাচ্ছিল কি না। বাজে বকিস নে, যা হয়েছে তাই বল, কাজের কথা বল। হ্যাঁ 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 হ্যাঁ, খেয়ে উঠেই ঘন্টা 2-3 জিরিয়ে আমি সেখানে গিয়ে দেখি খুব জোরে ঢাক ঢোল বাজছে, মার বেটাকে, খালি তখন থেকে কথা বলছে যেন রেকারিং ডেসিমেল। এইভাবে
ভাষার সরল পন্থা অবলম্বন করে আজগুবি বিষয়, ঘটনা আর চরিত্রকে বুঝিয়ে দেওয়ার এক অদ্ভুত ক্ষমতা ছিল সুকুমার রায়ের। সেই জন্য তিনি ছোটদের অন্দরমহলে অবলীলায় প্রবেশ করে যেতেন। তার লেখার মধ্যে কোথাও নেই বীভৎসতা, কোথাও নেই কর্কশতা, কোথাও নেই উৎকট চিন্তা, আছে কেবল উদ্ভট বেয়াড়া সৃষ্টি ছাড়া নিয়মহারা মন দোলানো ছন্দে গড়ে তোলা একটা জগৎ। এই সুকুমার রায় যখন প্রবন্ধ লিখছেন, একটা প্রবন্ধের কথা বলি, সেটার নাম হচ্ছে আমরা কি চাই। চমকে উঠি যখন তার বাক্যের গঠন বিন্যাস দেখি, যখন শিহরিত হই তার গাম্ভীর্যে। তিনি বলছেন, আমরা চাই শাশ্বত আনন্দ, খুঁজি সংসারের সুখ। আমরা চাই জীবন্ত সত্য, খুঁজি শাস্ত্রবাণী আর পাণ্ডিত্যের প্রমাণ। আমরা চাই ভক্তি, আমরা চাই জ্ঞান, খুঁজি কল্পনা আর ভাবুকতা। এইখানে শিল্পের প্রয়োজনের কথা বলতে গিয়ে তিনি সৌন্দর্যের প্রসঙ্গ এনেছেন, এবং সেখানে তিনি দেখাচ্ছেন অপূর্ব তার লেখার শৈলী, যে মানুষ আবহমান কাল ধরে সৌন্দর্যকে কিভাবে দেখেছে বা কিভাবে অনুভব করেছে। তিনি বলছেন, আলোকের মহিমায় সৌন্দর্য, ছায়ার রহস্যে সৌন্দর্য, বর্ণের বৈচিত্র্যে সৌন্দর্য, দেহের গঠনে সৌন্দর্য, প্রকৃতির নির্বাক গাম্ভীর্যে সৌন্দর্য, গতির মৃদু চঞ্চল ছন্দের মধ্যে সৌন্দর্য। এমনি করিয়া মানুষ বাহিরের সৌন্দর্যকে তন্ন তন্ন করিয়া অন্বেষণ করিয়াছে। সাধনের ভিতর দিয়া, অনুভূতির ভিতর দিয়া, গভীর যোগের ভিতর দিয়া সৌন্দর্যের পরিচয় গ্রহণ করিয়াছে। কখনো বিরাটভাবে তার সমগ্রতাকে, কখনো খণ্ড খণ্ড করিয়া তাহার বিশেষ বিশেষ প্রকাশকে আয়ত্ত করিয়াছে। কিন্তু সৌন্দর্যকে মানুষ নির্বিচারে গ্রহণ করিতে পারে নাই। পড়ি আর বিস্ময়ের সীমা থাকে না, অবাক হয়ে ভাবি, এই দুই সুকুমার কি একই মানুষ? কল্পনার জগতের বর্ণনা যখন তিনি করছেন, তখন তার ভাষা ফিরে যাচ্ছে সারল্যের পথে। হেঁসরাম হুঁশিয়ারের ডায়েরি তার এক অদ্ভুত লেখা। সন্দেশ পত্রিকায় যখন প্রথম বেরোয়, তখন তিনি এর শুরুতে লিখে দিয়েছিলেন যে প্রফেসর হুঁশিয়ার আমাদের ওপর ভারী রাগ করেছেন। আমরা সন্দেশে সেকালের জীবজন্তু সম্বন্ধে নানা কথা ছাপিয়েছি। এই সেকালের জীবজন্তু সম্বন্ধে লিখতেন কিন্তু সুকুমার রায় নিজে, খুব সরস ভঙ্গিতে লিখতেন, কিন্তু কোথাও তার অদ্ভুত শিকার কাহিনীর কোনো উল্লেখ করি নাই। সত্যি আমাদের ভারী অন্যায়, আমরা সেসব কাহিনী কিছুই জানতাম না। কিন্তু প্রফেসর হুঁশিয়ার তার শিকারের ডায়েরি থেকে কিছু কিছু উদ্ধার করে আমাদের পাঠিয়েছেন, আমরা তারই কিছু কিছু ছাপিয়ে দিলাম। এসব সত্যি কি মিথ্যে তোমরা বিচার করে নাও। এইভাবে এক কল্পনার জগতের দরজা তিনি কিশোর পাঠকের সামনে খুলে দিয়েছেন। আমরা ছোটবেলায় ছবির বইতে ডাইনোসর, টিরানোসেরাস, ব্রন্টোসেরাস, টেরোডাক্টিল ইত্যাদি অতিকায় প্রাগৈতিহাসিক লুপ্ত প্রাণীদের ছবি দেখেছি। সুকুমার রায় সেই রকমই একটা জগতের দরজা খুলে দিলেন পাঠকের সামনে। এখন বিশ্বাস অবিশ্বাসের বিচারও ছেড়ে দিলেন তার উপরে। সেটা যারা বিশ্বাস করবে তারা কল্পনার জগতে প্রবেশ করবে, যারা অবিশ্বাস করবে তারা হাসির নির্যাসটুকু শুধু গ্রহণ করবে। আর প্রাপ্তবয়স্ক যারা, তারা পড়লে বুঝতে পারবেন যে এই সব প্রাণীকুলের আড়ালে তিনি মনুষ্য চরিত্রের গঠনতন্ত্র অনুযায়ী আমাদের এই সমাজটাকেই তুলে ধরার চেষ্টা করেছেন। এই হেঁসরাম হুঁশিয়ারের ডায়েরির মধ্যে পাওয়া যায় এক লোভী চরিত্র, একটি লোভী জন্তু, নাম তার হ্যাংলা থেরিয়াম। আরও পরিচয় পাওয়া যায় গোমড়া থেরিয়ামের। তার মতো খিটখিটে খুঁতখুঁতে গোমড়া মেজাজের প্রাণী এই পৃথিবীতে আর দুটি নেই। আমরা তাকে তোয়াজ টোয়াজ করে খাবার দিয়ে ভোলাবার চেষ্টা করেছিলাম। সে অত্যন্ত বিশ্রী মতো মুখ করে, ফোঁস খোঁত করে অনেক আপত্তি জানিয়ে আধখানা পাউরুটি আর দুটো কলা খেয়ে তারপর একটুখানি পেয়ারার জেলি মুখে দিতেই এমন চটে গেল যে সারা গায়ে জেলি আর মাখন মাখিয়ে আমাদের দিকে পেছন ফিরে মাটিতে মাথা ঠুকতে লাগলো। এইভাবে একে একে তিনি পরিচয় করিয়েছেন চলতে ফিরতে পায়ে পা জড়িয়ে পড়ে যাওয়া সেই পাখিটা, যার নাম ল্যাগব্যাগারনিস। পরিচয় করিয়েছেন পায়ে চোট পাওয়া সেই প্রাণীটা, তার নাম হচ্ছে ল্যাংড়া থেরিয়াম। নিরীহ প্রাণী বেচারা থেরিয়াম এবং গলাবাজ চিল্লানোসেরাস,
এইভাবে সকলের সাথে সুকুমার প্রফেসর হোশিয়ার আমাদের সাথে তাদের পরিচয় করিয়ে দিয়েছেন। রূপকথার জগতেও তিনি এক অবিসংবাদী স্রষ্টা। আমরা যারা ছোটবেলায় ঠাকুমার ঝুলি পড়েছি, আমরা দেখেছি রূপকথার দেশ মানে সেখানে রাজা রানী, রাক্ষস খক্ষস, তারপর অতিকায় সাপ, তারপর পঙ্খিরাজ ঘোড়া ইত্যাদি ইত্যাদি। সেখানে সবসময় মারামারি কাটাকাটি চলছে, প্রাণভোমরা নিয়ে কাড়াকাড়ি চলছে। কিন্তু সুকুমার রায়ের ফ্যান্টাসির জগতে মানুষই হয়ে উঠল মুখ্য। সেখানে যুদ্ধ বিগ্রহ নেই, আছে কেবল সুকুমারিত্বের জয়। সেই দেশে থাকে ওয়াসিলিসা নামে এক ছোট্ট মেয়ে, যাকে তার কাঠের পুতুল হামেশা বিপদ থেকে রক্ষা করে। শুনতে পাই নরওয়ের যুদ্ধ দেবতা থরের কথা, দেখতে পাই পাজি পিটারকে, বুদ্ধিতে যার জুড়ি মেলা ভার। আবার কোনো কোনো গল্প কল্পনা ছুঁয়ে গেছে বাস্তবকে, যেমন ইংরেজ আর ফরাসিদের যুদ্ধের আবহে লেখা 6 বীর গল্পটা। বাস্তবের এই জড়তা, কাঠিন্য, দৈন্য, হতাশা, এই সমস্ত নেতিবাচক বিষয়গুলোকে যদি এড়িয়ে আমরা কোনো একটা ইতিবাচক বলয় তৈরি করতে চাই, তাহলে বাহন করতেই হবে সুকুমার রায়ের আজগুবি চাল বেঠিক বেতাল রঙ্গকে। আজকের মতো শ্রোতা বন্ধুরা শেষ করছি। যাওয়ার আগে তাই বলি যে বাংলা ভাষার জাদুকরী মহিমা যদি বাড়ির ছোটদের শেখাতে চান, তাহলে ওই আবোল তাবোল, তারপর পাগলা দাশু, হজবরলা এসবের পাশাপাশি খাই খাই, বহুরূপী এগুলোও পড়ান, নাটকগুলো পড়ান, ঝালাপালা, লক্ষণের শক্তিশাল, চলচ্চিত্র চঞ্চরী ইত্যাদি। আর নিজেরা যদি এই ভাষার মাধুর্যকে উপভোগ করতে চান, তাহলে অবশ্যই পড়ুন বর্ণমালা তত্ত্ব আর সুকুমারের প্রবন্ধ সংকলন। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন। আগামী সপ্তাহে আবার ফিরে আসছি সুকুমারের সাতকাহনের 5ম পর্ব নিয়ে। আজকের মতো বিদায় নিলাম। ভালো থাকবেন। শুভরাত্রি।